আমি দেখলাম একটা ভীষণ আকায় মানুষ, যার সামনে দিকটা ঠিক মানুষের মতো আর পেছন দিকটা কোনো চতুষ্পদ জানোয়ারের মতো। আমি গুরুদেবের সঙ্গে শ্মশানে শ্মশানে অনেক ঘুরেছি, অনেক অমাবস্যায় সদ্য দাহ কার্য সম্পন্ন হয়েছে এমন চিতার উপর বসে সব সাধনা প্রেত সাধনা করেছি, কিন্তু কখনোই আমি এমন ভয় পাইনি যেমনটা সে রাতে পেয়েছিলাম। সেই যে ছলাৎ ছলাৎ শব্দ শুনে আমি পাঁচিলের পাশ থেকে উঁকি মেরে দেখেছিলাম, সেই দৃশ্য আমি ইহ জন্মে ভুলব না। ভীষণ আকার এক মানুষের মতো চেহারা, তার সামনের অংশ মানুষের আর পেছনের অংশ ষাঁড়ের মতো। তার দু হাতে ধরা দুটো মালসা, তার থেকে কোনো তরল জাতীয় জিনিস ছিটকে ছিটকে পড়ছে। অন্ধকার থাকায় আমি বুঝতে পারিনি যে তরল জিনিসটা কি। সেই প্রেত মূর্তির মাথার উপরেও একটা মালসা বসানো, আর তাতে যেন আগুন জ্বলছে। তার চুল অনেকটা যেন ঘোড়ার ঘাড়ের চুলের মতো, আর সেও ঠিক মানুষের মতো করে হাঁটছে না। তার পাগুলো যেন ঘষে ঘষে চলছে, আর তাতেই সেই অদ্ভুত শিরশিরে শব্দটা উঠে আসছে। আপনারা শুনছেন গপ্প জুজু। এখানে পাবেন বিভিন্ন স্বাদের গল্প। আমাদের গল্পের সম্ভার নিয়ে আমরা হাজির হই প্রতি শুক্রবার ঠিক রাত 8:30টায়। তবে একটা কথা, আপনারা শুনছেন ঠিকই, কিন্তু অনেকেই সাবস্ক্রাইব করছেন না। তাই আবারও অনুরোধ, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে আমাদের সাহায্য করুন। আজকের গল্প শম্পা চক্রবর্তীর লেখা নিশির ডাক। সে ঠিক, গল্প ফাঁদে এই অঘরি। মিলিটারি ম্যান নরেন খুড়ো একটা লম্বা হাই তুলে চণ্ডী মণ্ডপে বসা সবার প্রিয় অঘরি তান্ত্রিকের উদ্দেশ্যে কথাটা ছুড়ে দিলেন। আরে মুখপোড়া, ঠাকুর দেবতা অপদেবতার উদ্দেশ্যে সর্বদা অকথা কুকথা। হে ভৈরবী, হে বেতাল, হে পিশাচ, রক্ষা করো এটাকে। দুলা, এত যদি অবিশ্বাস তবে এখানে সেদিয়েছিস কেন? যা না, তিস্তার জল মাপগে সারা রাত ধরে। নবজ্যাঠার কথার ভঙ্গিতে সে রাতে আমাদের চণ্ডী মণ্ডপে হাসির হুল্লোড় উঠল। গ্রামের মোড়ল নৃপেন খুড়ো বললেন, সে যাই বলো, আমাদের অঘরীর কিন্তু গল্প করার ভঙ্গিমাটি চমৎকার। আজ রাতের এই দুর্যোগে ঘুম হবে না কারো। এই চণ্ডী মণ্ডপেই বরং ঢালাই খিচুড়ি খাওয়ার ব্যবস্থা করি। বাকি রাতটা অঘরীর গল্প শুনে কাটিয়ে দিই। সবাই কি বলো? মোড়ল দাদুর কথায় গ্রামের সবাই খুশিতে ডগমগ, আর আমাদের ছোটদের আনন্দ ছিল দেখার মতো। আসলে ভয়ানক ঝড়ের রাত। সরকার থেকে এসে বারবার বলে গেছে কাঁচা ঘর থেকে দরকারি জিনিসপত্র প্যাঁটরা বেঁধে যেন সবাই সরে আসে, কিন্তু যাবেই বা কোথায়? অগত্যা মোড়ল মশাইয়ের নির্দেশে সবাই মিলে এসে উঠেছে গ্রামের পুরনো চণ্ডী মণ্ডপে। জায়গাটা শুধু উঁচু না, এর ভিত বহু পুরনো আর পাকা। তবে বসে বসে দুশ্চিন্তা করে রাত কাবার করা বড় কঠিন। তাই অঘরীর গল্প শুনেই মন হালকা করা যাক। মুহূর্তেই সেই চণ্ডী মণ্ডপে একটা বেশ আড্ডার পরিবেশ তৈরি হলো।
প্রবল বৃষ্টির সাথে গরম গরম মুসুর ডালের খিচুড়ি আর হাঁসের ডিমের বড়া দিয়ে সবাই খেয়ে তৃপ্তির ঢেকুর তুলে বসে গেল অঘরী তান্ত্রিকের গল্প শুনতে। মাঝে একবার অঘরী তান্ত্রিক তাঁর কুটিরে গিয়েছিলেন গরম খিচুড়ি আর হাঁসের ডিমের বড়া নিয়ে, কারণ তার ভৈরবী মা এবং পোষ্য বেতাল ও পিশাচকে ভোগ নিবেদনের জন্য। তিনি ফিরে আসতেই আবার আমাদের চণ্ডী মণ্ডপে সাড়া পড়ে গেল। ঠাকুমা, মা, জেঠিমা, কাকিমারা সবাই এরই মধ্যে হাতের কাজ গুছিয়ে নিয়ে আলাদাভাবে একাধারে বসে গেছেন গল্প শুনতে, আর পুরুষরা সবাই গোল করে বসেছে অঘরীর চারপাশে। বুঝলে, সে একবারে একটা ভয়ানক অভিজ্ঞতা হয়েছিল আমার। সে ধরো গে দেশ স্বাধীন হওয়ারও কয়েক বছর আগের ঘটনা। ততদিনে আমার গুরুদেব পার্বতীচরণ চাটুর্যে বেশ বৃদ্ধ হয়েছেন। তিনি আমাকে তার তন্ত্রমন্ত্রের উত্তরাধিকারী করে অনেক কিছু শিখিয়ে দিয়ে যাচ্ছেন। বুঝতে পারছেন যে তার সময় আসন্ন। এমনই এক সময়ে গুরুদেবের এক রোগীর তখন মরণাপন্ন অবস্থা। তার চিকিৎসার জন্য গুরুদেব আমাকে পাবনা থেকে যশোরে পাঠিয়ে দিলেন, কারণ বয়সের ভারে তিনি তখন বেশি হাঁটা চলা করতে পারেন না। তো আমি সেই যজমানের বাড়িতে গিয়ে কিছু প্রয়োজনীয় ঝাড়ফুঁক করে ওষুধ দিলাম। সন্ধ্যার পর থেকে ওনার শারীরিক অবস্থার উন্নতি হতে দেখে আমি বারবার উদ্যোগ করতে বাড়ির সবাই আমাকে সে রাতটা ওখানে থেকে পরদিন সকালে যাত্রা করতে বললেন। তো আমি রাতে এক ঘরে শুয়ে আছি। আমার সঙ্গে শুয়ে সেই যজমানের ছোট ছেলে অভয়াচরণ। অপরিচিত জায়গায় রাত বিরেতে কখন কিসের দরকার পড়ে না পড়ে, তাই ও আমার ঘরে ছিল। হঠাৎ গভীর রাতে আমাদের দরজায় ঠক ঠক আওয়াজ। রাতে অপরিচিত জায়গায় আমার ঘুম সহজে আসে না। উঠে পড়লাম। ভাবলাম বাড়ির কেউ হয়তো কোনো প্রয়োজনে ডাকছে। কে জানে রাতে রোগীর অবস্থা সংকটজনক হয়ে উঠল কি। অন্ধকারে আমি ঠিক ঠাউর করতে পারছিলাম না দরজাটা কোন দিকে। তাই অভয়াচরণকে ঠেলে ঘুম থেকে ওঠালাম। বললাম, দেখো দেখি দরজায় কে শব্দ করছে। অভয়া, অভয়া দরজা খোল। আমি বড়দা রে। আমার বাবা খুব অসুস্থ, হাসপাতালে নিতে হবে, বেরিয়ে আয়। অভয়া জানায় যে এ তার প্রাণের বন্ধু বরদাচরণের কণ্ঠস্বর। পাশের গ্রামে থাকে। তা সেই বরদা ইতিমধ্যে ডাকাডাকি শুরু করে। ওকে নাকি এক্ষুনি যেতে হবে। অগত্যা অভয়া লাফ মেরে খাট থেকে নেমে দরজা খুলতে গেল। এমনই সময় ওর হাতটা জোরে চেপে ধরে আমি ওকে আটকাই, কারণ আমার অভিজ্ঞ কান ততক্ষণে বুঝে নিয়েছিল যে কণ্ঠস্বর দরজার উপার থেকে অভয়াকে আহ্বান করছিল সে কণ্ঠস্বর যে কোনো মানুষের নয়। আমি অভয়াচরণকে সবটা খুলে বলতেই সেও কিছুক্ষণ থম মেরে যায়। কিন্তু সন্ধেও রোগীর অবস্থা খানিক ঠিক হয়ে যাওয়ার পর থেকেই আমার উপর তাদের খানিক বিশ্বাস জন্মেছিল। কারণ এর আগে নামি বৈদ্য, কবিরাজ, এমনকি পীর ওঝারা কিছুই করতে পারেননি। সেখানে আমি এক বেলায় তার শারীরিক অবস্থার উন্নতি ঘটাতে সক্ষম হয়েছি।
এবার আমিও অভয়া বিছানার উপরে চুপ করে বসে থাকি কিছুক্ষণ। এদিকে দরজার বাইরে সেই কণ্ঠস্বর ধৈর্যচ্যুত হয়ে অধীরভাবে ডেকেই চলেছে। এই অভয়া, শুনতে পাচ্ছিস না? ওই, কানের কি মাথা খেয়েছিস? আমার বাবা খুব অসুস্থ, দরজা খোল, দরজা খোল তাড়াতাড়ি। এবার বিছানায় বসে অভয়া আমাকে জড়িয়ে ধরে ঠক ঠক করে কাঁপছে। ও নিজেও বুঝতে পেরেছে নিশি ডাকছে ওকে। কাঁপতে কাঁপতে সে বেটা বলে যে নিশ্চয়ই ওর প্রিয় বন্ধু বড়দার কণ্ঠ নকল করে নিশি ডাকছে তাকে। ভুল করে একবার সাড়া দিলেই হলো, বেঘরে প্রাণটা যাবে তার। এভাবেই গত কয়েক মাস ধরে ওদের অঞ্চলে নাকি প্রায় 10টা মানুষের প্রাণ গেছে। এদিকে অভয়ার সাড়া না পেয়ে আস্তে আস্তে বড়দার ডাকটা মিলিয়ে গেল, আর কোনো কণ্ঠস্বর শোনা গেল না। ধীরে ধীরে ভোরের আলো জানলার ফাঁক দিয়ে প্রবেশ করলে অভয়া ভয়মুক্ত হয়ে দরজা খুলে বের হলো। ততক্ষণে গ্রামে রাষ্ট্র হয়ে গেছে গত রাতের ঘটনাটা। গ্রামের মোড়ল আমার হাত দুটো ধরে বললেন, এর একটা বিহিত না করে আমি গ্রাম থেকে যেতে পারবো না। এর জন্য যেমন খরচের প্রয়োজন হয় তিনি গ্রামবাসীর স্বার্থে করবেন। এরই মধ্যে গ্রামের অনেক লোকজন সেখানে জড়ো হয়েছে। আমি অভয়াদের উঠোনে পাটি পেরে বসে বিগত ঘটনাগুলো শুনতে চাইলাম। জানলাম যে প্রথম ঘটনাটা ঘটেছিল মায়া নামের এক কিশোরীর সঙ্গে। ওদের বাড়িটার সীমানা প্রকাণ্ড। সেই বাড়ির এক কোণের বড় ঘরটায় থাকতো মায়া আর ওর ঠাকুমা। এক অমাবস্যার রাতে, সেদিনও অন্যান্য রাতের মতোই ঠাকুমার সঙ্গে মায়া ঘুমোচ্ছিল। ভোরবেলায় মায়ার ঠাকুমা প্রকৃতির ডাকে বাইরে বেরিয়ে দেখেন যে ওদের সদর দরজার কাছে মায়া শুয়ে আছে। বুড়ি নাতনির আক্কেল দেখে গাল পারতে পারতে সামনে গিয়ে দেখেন যে সেখানেই মায়া মরে কাঠ হয়ে আছে। সে হাউমাউ করে চিৎকার করে বাড়ি মাথায় তোলে। সে এক কাণ্ড বটে। বুড়ি নাকি জানতেই পারেননি যে কখন তার পাশ থেকে মায়া উঠে গিয়ে দরজা খুলেছিল। বলো কি রে অগরি, মেয়েটা তার ঠাকুমার পাশে শুয়েছিল, ঠাকুমা কিছু টের পেল না, সকালে একেবারে তার মৃতদেহ আবিষ্কার করলো। এমন আবার হয় নাকি? অবিশ্বাসের সুরে মিলিটারি কাকা জিজ্ঞাসা করলো অঘরী তান্ত্রিককে। এই আপদের জ্বালায় তো আসরটাই মাটি হবে দেখছি। যা যা, গিয়ে তুই জল মাপ যা। ভিড়ের মধ্যে থেকে কে যে তার বাক্যবান ছুঁড়ে দিল তা ঠাওর করতে না পারলেও নরেন কাকা বুঝতে পারলেন যে আসরের জনমত তার বিপক্ষে। অতএব আর কোনো বাক্য স্ফূর্তি হলো না তার। মুচকি হেসে আবার আসরের চালকের আসনে গ্যাঁট হয়ে বসলেন অঘরী। সমবেত জনমণ্ডলীর দিকে চোখ বুলিয়ে নরেনের উদ্দেশ্যে বললেন, প্রথমটায় আমারও অবিশ্বাস হয়েছিল বই কি। তারপর নিজে গেলাম বুড়ির সঙ্গে দেখা করতে। বুড়ির কাছে শুনলাম মেয়েটার নাকি নাক মুখ চোখ দিয়ে রক্ত পড়ছিল। মেয়েটার মুখ দেখে মনে হয়েছিল যে মরার আগে কিছু দেখে ভয় পেয়ে খুব আতঙ্কে ছিল। ওর ঠাকুমা বলল যে
মেয়েটার নাকি চোখগুলো খোলা ছিল, আর চোখগুলো যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছিল। এমনকি মজার কথা হলো, তখন গ্রামে সদর থেকে পুলিশ পর্যন্ত এসে তদন্ত করেছিল, কিন্তু তাদের খালি হাতেই ফিরতে হয়েছিল। কর্তা, এরপরে যে মৃত্যুর ঘটনা শুনলাম তা শিউরে ওঠার মতো। শুনলাম বাদল ঘোষ নামের এক যুবক, এর বাড়িও এই গ্রামে। সে অবশ্য রাতে একাই শুতো। পাশের ঘরগুলোতে পরিবারের অন্য মানুষেরা থাকতো। একদিন মাঝরাতে সেও দরজা খুলে বেরিয়ে যায় এবং তার মৃতদেহ আবিষ্কার হয় পাশের গ্রামের কবরস্থানের কাছে। তখন পাশের গ্রামে গাজন উপলক্ষে মেলা বসেছিল। মাঝরাতে দোকান বন্ধ করে কিছু ব্যবসায়ী তাদের গ্রামে ফিরছিল। তখনই তারা দেখে বাদল চিত হয়ে কবরস্থানের পাশে পড়ে আছে। এই ছেলেটির তখনও নাক মুখ কান দিয়ে রক্ত চুইয়ে পড়ছিল। এরপর গ্রামের আরো বেশ কয়েকটি ছেলে মেয়ে মারা যায় ঠিক একইভাবে। তাদের সবার বয়স এই 15 থেকে 25-এর মধ্যে। তারা সবাই মাঝরাতে কোনো এক অজানা কারণে ঘর থেকে বেরিয়ে আসে এবং বাড়ি থেকে কিছুটা দূর গিয়ে এমন কিছু দেখে যে তা তাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করে। ঠিক তারপরেই তাদের মৃত্যু হয়। একের পর এক নৃশংস হাড়হিম করে দেওয়া মৃত্যু অসীম আতঙ্ক তৈরি করে চারপাশের অঞ্চলে। গোড়া পুলিশ আসে গ্রামে, কিন্তু একটা কেসেরও সমাধান করতে পারেনি। তবে মৃতদেহগুলো সবকটার ময়না তদন্ত তারা করেছিল এবং সব কটি রিপোর্টেও একই রকম এসেছিল। প্রত্যেকটি মৃত্যু নাকি প্রবল ভয়ের কারণে হৃদযন্ত্রের বন্ধের কারণে হয়েছে। এবারে তাই সমস্ত গ্রামবাসী আমার কাছে ধর্ণা দিয়ে পড়ল। আমার জন্য এবারে বেঁচে গেছে অভয়াচরণ। তাই গ্রামবাসীদের দৃঢ় বিশ্বাস হলো যে এই মৃত্যুগুলোর পেছনে কোনো ভৌতিক কারণ রয়েছে নিশ্চয়ই, এবং তার সমাধান সূত্র আমার হাতেই রয়েছে। তবে একটা কথা, আমার কিন্তু পাবনার সেই গ্রামটিতে পা দেওয়া মাত্রই মনে হয়েছিল যে কোনো এক অশুভ আত্মা এই গ্রামের চারিদিকে তার কালো ছায়া বিস্তার করে রেখেছে। আমি বলিনি কারণ এতে সহজ সরল মানুষগুলো ভয় পেয়ে যাবে, কিন্তু সবটা জানার আগে পর্যন্ত আমিও ভাবিনি যে এই আতঙ্কের বাস্তব রূপ এত ভয়াবহ। এখন যখন এতগুলো তরতাজা প্রাণের ঝরে যাওয়ার কথা শুনলাম, তখন আমি মনে মনেই সেই অশুভ আত্মার সঙ্গে এক অসম যুদ্ধে নেমে পড়লাম। ভাবলাম দেখি পার্বতী তান্ত্রিকের শিষ্য হওয়ার যোগ্যতা আমার মধ্যে আছে কিনা। কিন্তু পরের মঙ্গলবার মাঝরাতে আবার ঘটে গেল একটি ঘটনা। গ্রামের মোড়লের নাতি 14 বছরের নিতাইয়ের ভীষণ জ্বর। তাই সে রাতে সে তার মায়ের সঙ্গে শুয়েছে। যত রাত বাড়ে ততই তার জ্বর বাড়ে। ছেলের মাথায় জলপট্টি দিতে দিতে ক্লান্ত হয়ে তার মা কখন যেন ঘুমিয়ে পড়েছে। এমন সময় নিতাই শুনল যে তার নাম ধরে দরজার বাইরে থেকে তার মা তাকে ডাকছে। বলছে, খুব কষ্ট হচ্ছে সোনা, আয় বাবা আয়।
তোর মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিই। শোনা বাবাটা আমার, আয় মায়ের কাছে আয়। জ্বরের ঘোরে নিতাই বেসামাল হয়ে বিছানা থেকে উঠতে গিয়ে মায়ের শরীরের সঙ্গে ধাক্কা লেগে পড়ে গেল। তখনই তার মায়ের ঘুম ভেঙে গেল এবং ওনার কানেও সেই কণ্ঠস্বরে এসে পৌঁছালো। তোর মাথায় হাসবো না বাবা। বাকি রাতটা তিনি ছেলেকে জড়িয়ে ধরে বিছানায় বসে শুধু ঈশ্বরের নাম জপ করে গেলেন। এদিকে এই রাতেই আমি গ্রাম পর্যটনে বেরিয়েছিলাম, কারণ যতগুলো ঘটনা ঘটে গেছিল সবই ছিল শনিবার বা মঙ্গলবার অথবা কোনো ঘোর অমাবস্যার রাতে। গ্রামে যত বাড়িতে কিশোর থেকে যুবক বয়সের ছেলে মেয়ে আছে তাদের বাড়িগুলো চিহ্নিত করে আমি সেই সব বাড়ির রাস্তা দিয়ে ঘুরছিলাম, কারণ যজ্ঞ অনুষ্ঠানের মুহূর্ত এখনো দেরি। হঠাৎ আমার কানে এলো ছলাৎ ছলাৎ করে ঠিক যেন জলের শব্দ, আর মনে হলো কেউ যেন হেঁটে যাচ্ছে। আমি সেই বাড়ির পাঁচিলের কোণায় নিজেকে লুকিয়ে রেখে যা দেখলাম তাতে আমার মাথা ঘুরে যাওয়ার জোগাড়। আমি দেখলাম একটা ভীষণ আকায় মানুষ, যার সামনের দিকটা ঠিক মানুষের মতো আর পেছন দিকটা কোনো চতুষ্পদ জানোয়ারের মতো। আমি গুরুদেবের সঙ্গে শ্মশানে শ্মশানে অনেক ঘুরেছি, অনেক অমাবস্যায় সদ্য দাহ কার্য সম্পন্ন হয়েছে এমন চিতার উপর বসে সব সাধনা প্রেত সাধনা করেছি, কিন্তু কখনোই আমি এমন ভয় পাইনি যেমনটা সে রাতে পেয়েছিলাম। সেই যে ছলাৎ ছলাৎ শব্দ শুনে আমি পাঁচিলের পাশ থেকে উঁকি মেরে দেখেছিলাম, সেই দৃশ্য আমি ইহ জন্মে ভুলব না। ভীষণ আকার এক মানুষের মতো চেহারা, তার সামনের অংশ মানুষের আর পেছনের অংশ ষাঁড়ের মতো। তার দু হাতে ধরা দুটো মালসা, তার থেকে কোনো তরল জাতীয় জিনিস ছিটকে ছিটকে পড়ছে। অন্ধকার থাকায় আমি বুঝতে পারিনি যে তরল জিনিসটা কি। সেই প্রেত মূর্তির মাথার উপরেও একটা মালসা বসানো, আর তাতে যেন আগুন জ্বলছে। তার চুল অনেকটা যেন ঘোড়ার ঘাড়ের চুলের মতো, আর সেও ঠিক মানুষের মতো করে হাঁটছে না। তার পাগুলো যেন ঘষে ঘষে চলছে, আর তাতেই সেই অদ্ভুত শিরশিরে শব্দটা উঠে আসছে। আমি বেশ বুঝে গেলাম এই মুহূর্তে সাধনা ভিন্ন কোনো উপায় নেই। বেছে নিলাম পরের শনিবারের রাতটাকে। সে রাতে গ্রামের শ্মশানে গিয়ে উলঙ্গ অবস্থায় টাটকা চিতা ভস্ম শরীরে মর্দন করে চিতার উপরে বসে অষ্টতর সহস্রবার ভৈরবী মন্ত্র জপ করতে শুরু করলাম। প্রেত আহ্বান মন্ত্র পাঠ করতে শুরু করলাম। জং ঠং সাহেলি জেঠায়া। আমি যেই প্রেত আহ্বান মন্ত্র জপ করেছি ঠিক তখনই নানা প্রকার ভীতিজনক দৃশ্য আমার চোখের সামনে যেন ভাসতে লাগলো।
আমার শরীরকে লক্ষ্য করে প্রেতজনেরা অগন্তি অস্থি কঙ্কাল নরমুণ্ড নিক্ষেপ করতে লাগলো। তাদের সে কি রূপ, সে কি বীভৎস হাসি তাদের! সেই হাসিতে চারিদিক কেঁপে উঠছে যেন। ওই ভীতিজনক অবস্থার মধ্যেও আমি একাগ্রচিত্তে জপ করে যেতে লাগলাম, কারণ আমি জানতাম আমি যদি ভয় পেয়ে জপ ধ্যান থামিয়ে দিতাম তবে আমার মৃত্যু অনিবার্য। আমার জপ শেষ হলে ভৈরবী মা আমাকে 4টি প্রেত প্রদান করে আশীর্বাদ করে জানালেন যে আমি এই 4 প্রেতের দ্বারা যে কোনো অসাধ্য কর্ম সাধন করতে পারব। তবে ভৈরবী মা অদৃশ্য হওয়ার আগে আমাকে সাবধান করে দিয়ে বলে গেলেন যে আমার প্রেত আহ্বান মন্ত্রে যদি কোনো রকমের ভুল হয়ে যায় সেই মুহূর্তেই হবে চরম সর্বনাশ। এই প্রেতেরা আমাকে হত্যা করবে, আর আমার প্রেত সাধনা যদি সঠিক মার্গে থাকে তবে আমার আদেশ এই প্রেতেরাই অনুগত ভৃত্যের মতো পালন করবে। শুরু হলো আমার তান্ত্রিক জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তন্ত্র সাধনার দ্বারা আমাকে রক্ষা করতে হবে এই গ্রামের কিছু তাজা প্রাণকে। আমার অনুচর প্রেতদের লাগিয়ে দিলাম অনুসন্ধানে। বল, কে আছে এই গ্রামের সর্বনাশের পিছনে? কোন সে অশুভ শক্তি? প্রভু, এক কুপিত অত্যন্ত দুরন্ত প্রকৃতির ভয়ানক প্রেতাত্মা এই গ্রামের দুর্ভোগের জন্য দায়ী। সে এই গ্রামের কিছু মানুষের ওপরে অত্যন্ত রুষ্ট, তাই সে নিশির ডাক ডেকে তাদের পরিবারের সদস্যদের হত্যা করে প্রতিশোধ নিচ্ছে। সে কে? সে কি এই গ্রামের মানুষ? কি নাম তার? কি বা পরিচয়? প্রভু, সে বড় ক্ষমতাধর। তাকে দেখতে পাইনি আমরা, তবে তাকে অনুভব করতে পেরেছি। এই গ্রামের মানুষগুলোর সাথে তার পুরনো শত্রুতা রয়েছে। সে বড়ই কুপিত হয়ে আছে। বেছে বেছে নিজের শত্রুর বংশ নাশ করতে তাদের ছোট ছোট শিশু বা কিশোরদের হত্যা করাচ্ছে। আমি বেশ বুঝতে পারলাম এই বিপদের পেছনে অনেক বড় ক্ষমতাবান কেউ রয়েছে, যে প্রেত পিশাচের শক্তিকে অবলীলায় বাধা দিতে পারে। অবিলম্বে এ প্রতিকার করতে না পারলে অদূর ভবিষ্যতে আরো কিছু অপঘাতে মৃত্যুর সাক্ষী থাকবে এই গ্রামে। তাই ঠিক করলাম পরিচয় জানতে না পারলেও যা জেনেছি তাই দিয়ে কাজ উদ্ধার করতে হবে। আমি পরদিন সকালে গ্রামের চণ্ডী মণ্ডপের সবাইকে ডেকে কথাটা বলে জিজ্ঞেস করলাম, আমার পিশাচদের দেওয়া সংবাদ অনুযায়ী এমন কেউ কি আছে যে গ্রামের এই সমস্ত বিপদাপন্ন পরিবারগুলোর ভয়ঙ্কর শত্রু, এমন শত্রু যে তাদের চরম ক্ষতি করতে আজ উদ্যত হয়েছে। আমার কথা শুনে সবাই মুখ চাওয়াচাওয়ি করে জানালো যে এই গ্রামেই বহু পূর্বে বাস করত বজ্রনাথ নামের এক তান্ত্রিক। সে একজন পিশাচ সিদ্ধ সাধক ছিল, তবে তার তন্ত্র সাধনার মূল ভিত্তি ছিল কালা জাদুর দ্বারা নিজের অমরত্ব সাধন।
এই জন্য তার তন্ত্র সাধনায় একাধিক বলির প্রয়োজন ছিল। গ্রামবাসীদের কাছে আতঙ্কে পরিণত হয়েছিল বজ্রনাথ, কারণ সে যে পিশাচের সাধনা করত, সেই পিশাচ তাকে জানায় যে সে যদি 20 জন কিশোর কিশোরীকে বলি দিয়ে তাদের রক্ত মালসায় নিয়ে তাকে উৎসর্গ করে তবেই বজ্রনাথ অমরত্ব লাভে সক্ষম হবে। তবে এই কাজ শুরু করতে হবে নিজের মেয়েকে বলি দিয়ে, তার রক্ত পিশাচকে উৎসর্গ করে নিজে পান করলে। এই ঘটনা যখনকার, তখনও বজ্রনাথ বিবাহ করেননি। তবে তার বিষয় জানত না এমন একটি মানুষও ছিল না। তাই এই গ্রামের সবাই তার সংসর্গ এড়িয়ে চলত। এই গ্রামের কোনো পিতা যে তার মেয়েকে বজ্রনাথের হাতে তুলে দেবে না, তা ভালো করেই জানত সে। তাই গ্রামবাসী একদিন অবাক হয়ে দেখল যে বজ্রনাথ ভিন গাঁয়ের এক ডাগর যুবতীকে বিয়ে করে নিয়ে এসেছে। তবে নিজের বিয়ে উপলক্ষে বজ্রনাথ গ্রামবাসীকে কোনো নিমন্ত্রণ জানায়নি, আর জানালেও যে গ্রামবাসীরা তার নিমন্ত্রণ রক্ষা করত না, এটা বলাই বাহুল্য। কানাঘুষোয় অবশ্য এ গ্রামের লোকেরা শুনেছিল যে মেয়েকে বজ্রনাথ বিয়ে করে নিয়ে এসেছে সে নাকি অনাথ। তাই একটি অনাথ মেয়েকে ভাত কাপড়ের লোভ দেখিয়ে বজ্রনাথ যে তাকে বশীভূত করতে পারবে, তাতে কোনো সন্দেহ নেই। বজ্রনাথ তার বউকে গ্রামের কারোর সঙ্গে মিশতে দিত না, সর্বদা তার উপরে কড়া পাহারা থাকত। ধীরে ধীরে সময় এগিয়ে যায়। গ্রামবাসীরা একদিন শুনল যে বজ্রনাথের স্ত্রী একটি কন্যা সন্তান প্রসব করেছে। গ্রামবাসীরা তাতে ভেবে নিল বজ্রনাথের হয়তো মতি ফিরেছে, এখন কন্যা স্নেহে হয়তো গৃহস্থ হবে। গ্রামবাসী স্বস্তির শ্বাস ফেলল, কারণ এতদিন বজ্রনাথ গ্রামের মধ্যে থেকে প্রেত চর্চা, ডাকিনী চর্চা করত। ভয়ে গ্রামবাসী তার বাড়ির ত্রিসীমানা দিয়ে হাঁটত না। গ্রামের কারোর সঙ্গে তার কোনো মতবিরোধ হলেই সেই বাড়ির মানুষ ভয়ঙ্করভাবে অসুস্থ হয়ে পড়ত। ভিন গাঁয়ের যত চোর বদমাস লোকের আস্তানা ছিল ওর বাড়ি। মারণ উচাটন বশীকরণ করতে ওর জুড়ি ছিল না। একদিন আমাদের গ্রামের তৎকালীন মোড়ল ওর অত্যাচারে অতিষ্ঠ হয়ে গ্রামের সালিশি সভায় ডেকে ওকে সাবধান করে বলেছিলেন যে তন্ত্রচর্চা করতে হয় করো, কিন্তু অন্যের ক্ষতি করো না। সেদিনের সালিশি সভায় বজ্রনাথ একটা শব্দ খরচ করেনি। সকলে তাই ভেবে নিয়েছিল যে ও হয়তো মোড়লের কথা মান্যি করবে। কিন্তু পরদিন সকালেই গ্রামের সকলে বিস্মিত ভীত হয়ে দেখল যে মোড়লের বিঘার পর বিঘা পাকা ধান জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে। ওনার পুকুর ভর্তি মাছ মরে গেছে। শুধু তাই নয়, ওনার একমাত্র ছেলেটা রাত্রে সুস্থ স্বাভাবিকভাবে ঘুমিয়েছিল। সে সকালে আর উঠল না। এই ধাক্কাগুলো সহ্য করতে পারলেন না মোড়ল মশাই, তিনি পাগল হয়ে গেলেন। তাই ওর যখন মেয়ে হলো, তাদের মনে হয়েছিল যে এবার থেকে মেয়ের কল্যাণের জন্য হয়তো বজ্রনাথ এসব করবে না।
কিন্তু গ্রামের মানুষের ধারণা ভুল প্রমাণিত হলো সেদিন, যেদিন ওর বউটাকে পাগলের মতো জঙ্গলের দিকে দৌড়াতে দেখেছিল তারা। গ্রামের কয়েকজন সেদিন জঙ্গল থেকে মধু নিয়ে ফিরছিল। ওদের দেখে বজ্রনাথের বউ ডুকরে উঠে বলে যে, আমার মেয়েটারে বাঁচান আপনারা, ওই শয়তান তান্ত্রিক বাপ হয়ে আমার মেয়েটারে চামুন্ডা মন্দিরে নিয়ে গেছে, পিশাচের কাছে বলি দিয়ে মেয়ের রক্ত পান করে অমর হবে বলে। এই বলে গ্রামের মানুষগুলোর পায়ে পড়ে অজ্ঞান হয়ে যায় তিনি। বজ্রনাথের স্ত্রীর কথায় গ্রামের মানুষগুলোর মন করুণায় আর্দ্র হলেও ওদের কিছু করার ছিল না, কারণ বজ্রনাথের মতো বদমাস তান্ত্রিককে ভয় করত সবাই। ওর বিরুদ্ধে যে যাবে তার সমৃহ ক্ষতি সাধন করবে ও। তাই নিরুপায় হয়েই তারা ফিরে এসে বাকি সবাইকে বজ্রনাথের কথা জানিয়েছিল। সবাই প্রথমে ভয় পেলেও পরে মানবিকতার জন্য দল বেঁধে জঙ্গলের রাস্তা ধরল তারা। কিছু দূরে গিয়ে দেখে বজ্রনাথের বউ জঙ্গলের পথে মরে পড়ে রয়েছে। ওর সারা শরীর রক্তশূন্য, চোখ দুটো যেন আতঙ্কে ঠিকরে বেরিয়ে আসতে চাইছে, নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে এসেছে। কিন্তু পরদিন সকালে সদর থেকে পেয়াদা যখন এলো তখন সেই সব দেহ আর সেখানে ছিল না। সব ওই বদমাস তান্ত্রিকের কারুকাজ আর কি। এরপর থেকে গ্রামের সকলে তককে তককে থাকতো ওকে হাতে নাতে ধরার জন্য। এই করেই একটা সুযোগ মিলে গেল। একবার পাশের গ্রামে যাত্রা হচ্ছিল। প্রায় মাঝরাতে গ্রামের কিছু ছেলে শর্টকাট রাস্তায় গ্রামে ঢোকার জন্য বজ্রনাথের বাড়ির পাশের রাস্তাটা বেছে নিয়েছিল। ওর বাড়ির পাশ দিয়ে আসবার সময় হঠাৎ তীব্র গন্ধে ওদের শরীর গুলিয়ে উঠেছিল ওদের। সেই রাতে গ্রামে ফিরে ওরা গ্রামের সব মাতব্বরকে ডেকে এই কথা জানায়। ওদের কথা শোনার পর বাকিরা আর এক মুহূর্ত দেরি করেনি, সোজা গিয়ে সদর থানায় পেয়াদাকে খবর করেছিল। পেয়াদা সাইকেলে করে গ্রামে আসতেই ভোরবেলায় তারা সবাই বজ্রনাথের বাড়িতে গিয়ে উঠল দল বেঁধে। গ্রামের মানুষ যে এত ভোরবেলায় ওর বাড়িতে হানা দিতে পারে তা ওর কল্পনায় ছিল না। তাই বজ্রনাথ কোনো অগ্রিম সতর্কতা নিতে পারেনি। পুলিশ যখন ওর দরজা ভেঙে ঘরে ঢুকলো তখন দেখে একটা আধ পচা গলা সব দেহকে পূজার আসনে বসিয়ে ওটার গলায় মালা দিয়ে নানা রকমের পূজার সামগ্রী দিয়ে, কারণ বাড়ি, কাঁচা মাংস, এক মালসা ভর্তি রক্ত, ধূপ ধুনা জ্বালিয়ে সবে মাত্র সব আরাধনা শেষ করে উঠেছে। পুলিশের জেরার মুখে অবশেষে বজ্রনাথ স্বীকার করল যে সে অর্ধেক পচা গলা লাশটাকে গত রাতেই তুলে নিয়ে এসেছে কবরখানা থেকে। সারা রাত সে সব সাধনা করেছে। তার সাধনা শেষ হওয়ার আগেই পুলিশ এসে গেছে। নাকি এই সাধনা নির্বিঘ্নে করতে পারলেই সে একজন সিদ্ধ তান্ত্রিকে পরিণত হয়ে যেত। তবে একটা কথাতেও তার এতটুকু অনুতাপ নেই, বরং তার গলার স্বরে একটা প্রচ্ছন্ন জেদ ছিল, যেন সে যা করেছে বেশ করেছে।
সুযোগ পেলে এক্ষুনি আবার করবে। যাই হোক, কবর থেকে লাশ গায়েব করার জন্য তার বেশ কয়েক বছরের জন্য জেলের ভাত বরাদ্দ করল ইংরেজ সরকার। পুলিশে তার কোমরে দড়ি পরিয়ে টেনে নিয়ে যাওয়ার সময় সে এই গ্রামের মাতব্বরদের শাসিয়ে গেছিল যে, আমাকে তোরা চিনিস না, এর বদলা আমি নেব, দেখে নেব, সব বেটাকে দেখে নেব। তারপর তো অনেক বছর হয়ে গেছে, অনেক জল বয়ে গেছে নদী দিয়ে। তার কথা তো গ্রামের লোকেরা এক প্রকার ভুলেই গেছিল। আজ আমার প্রশ্নবাণ এসে আবার ওই বদমাস বজ্রনাথ তান্ত্রিকের নাম মনে করিয়ে দিল তাদের। আমি বুঝে গেলাম এবার আমার সামনে বিশাল পরীক্ষা। আমি তো গুরুদেবের সঙ্গে কোনো আলাপ আলোচনা করতেই পারছি না। যা করতে হবে নিজেকে করতে হবে। এতটুকু বুঝতে পেরেছিলাম যে এই বজ্রনাথের পিশাচতন্ত্র আরো বেশি কার্যকারী ও শক্তিশালী হয়ে উঠেছে, কারণ সে দূর থেকে তার নিশি পিশাচকে নিয়ন্ত্রণ করছে। আমি উপলব্ধি করেছিলাম যে এই গ্রামের প্রতিটা ঘরের দিকে সে প্রখর দৃষ্টি দিয়ে আছে। আমার প্রথম কাজ হবে ওই নিশি পিশাচকে নিষ্ক্রিয় করা, তাহলেই বজ্রনাথের ক্ষমতা খর্ব করা যাবে। গ্রামবাসীদের সাহায্যে আমি তাই অতি দ্রুত সমস্ত আয়োজন করলাম। ঠিক হলো, আগামী অমাবস্যায় আমি শ্মশানে বিশেষ সাধনায় বসে এই প্রেতকে যেভাবে হোক গ্রাম ছাড়া করবই। পরের শনিবার মাঝরাতে আমি আবার শ্মশানে যজ্ঞে বসলাম, সঙ্গে ভৈরবী মায়ের দেওয়া 4 ভৃত্য পিশাচ। গ্রামের লোকেদের বলে দিলাম তারা যেন কোনো মতেই রাতে না বের হয়, কেউ যেন একা না ঘুমায়। পারলে সারা রাত প্রত্যেক গ্রামবাসীর ঘরে যেন ধূপ ধুনা প্রজ্বলিত থাকে। গ্রামবাসীরা আমার যজ্ঞের জন্য সমস্ত উপকরণ, মায় কাঁচা মাংস, কারণ বাড়ি, এমনকি গ্রামের এক সদ্য মৃতের শবদেহ আমাকে তারা জুগিয়ে দিয়েছিল। বিশ্বাস করবেন না, মাঝরাতে সেই সদ্য মৃতের শবদেহের উপর বসে যখন আমার যজ্ঞ শুরু হলো, যেন মনে হলো একটা অদ্ভুত কিছু পরিবর্তন দিয়ে গেছে আমার মধ্যে। সাধকের এতটাই লক্ষণ পরে জেনেছি বটে। যাই হোক, প্রথমেই পঞ্চগব্য দ্বারা সবকে স্নান করিয়ে মৃগ চর্ম সবের উপরে স্থাপন করে উপবেশন করলাম এবং বীর মঙ্গল মন্ত্র দ্বারা দেহ বন্ধন শুরু করলাম। কালিকে ঘর দৃষ্টাঙ্কে প্রচণ্ডে চণ্ডিয়াকে দব্বোয়ে দবায় হন হন শব শরীরে विघ्नं छेदं छेदं स्वाहा ओम क्रीटी क्रीटी कालिके घोर दृष्टांके प्रचंडे चंडिकाय दब्बे नमः। ओम এই মন্ত্র জপ করে নিজের দেহ রক্ষা ও সবের চৈতন্য সাধন করলাম। এবারে আকন্দ তুলার সলতে দ্বারা
কপুর ও ঘিয়ের একটা প্রদীপ জেলে সামনে রাখলাম। আমার সাধনা যজ্ঞ যতক্ষণ চলবে ততক্ষণ এই প্রদীপকে নিভতে দেওয়া চলবে না। এই প্রদীপ নিভে গেলেই সেই আসনেই আমার মৃত্যু। এরপর সবের মুখে জল নিক্ষেপ করে ভৈরবী মায়ের তর্পণ শুরু করলাম। সে এক ভয়ঙ্কর রাত। চারিদিক নিথর নিস্তব্ধ, গাছগুলোর পাতা পর্যন্ত নড়ছে না। সেই অপরিসীম নৈশব্দকে ভেঙে দিচ্ছে মন্ত্র উচ্চারণের ঘোর দৃষ্টান্ত। তারপর শুরু হলো নানা ধরনের পৈশাচিক চিৎকার, অট্টহাস্য। মনে হচ্ছে দূরে কোথাও যেন যুদ্ধ চলছে। হঠাৎ শ্মশানের মাঝে প্রবল ঘূর্ণিঝড় উঠল। সেই ঝড়ের একমাত্র লক্ষ্য ছিল আমার প্রদীপ নিভিয়ে দিয়ে যজ্ঞ পণ্ড করে দেওয়া। সেটা আমার মৃত্যুরই নামান্তর। আমি প্রাণপণে সেই প্রদীপের উজ্জ্বল শিখাকে আগলে রেখে জপ মন্ত্র চালিয়ে যেতে লাগলাম। ক্রমশ অপশক্তির প্রভাব স্তিমিত হয়ে এলো। হঠাৎ ঠিক এমনই সময় একটা বিড়াল আমার গণ্ডি পেরিয়ে ঢুকে পড়তে চাইল ভিতরে, কিন্তু তার আগেই ছিটকে বাইরে পড়ে গেল আঘাত পেয়ে। আমি বুঝতে পারিনি সেই বিড়াল আসলে কে। ফলে যা হবার তাই হলো। যজ্ঞ সম্পন্ন হয়েছে সবে, এখনো শেষ সংকল্প বাকি। সব ভুলে আমি উঠে দাঁড়ালাম। গণ্ডি পেরিয়ে অবলা জন্তুটাকে কোলে নিয়ে নিতে যাব, দেখি আমার সামনে এসে দাঁড়িয়েছে বজ্রনাথ। তার আদেশে নিশি পিশাচ অবলা বিড়ালের রূপ নিয়ে আমাকে ভ্রমিত করেছে। আমার মনের মধ্যে হায় হায় রব উঠল। বজ্রনাথের মুখে কুটিল হাসি এক। এমন সময় চারিদিক কাঁপিয়ে প্রবল ঝড় শুরু হলো। আকাশ ফাটিয়ে একটা বিকট বাজের শব্দ। এত পাপ, তোকে শাস্তি পেতেই হবে। ভৈরবী মা আমার চোখের সামনে বজ্রনাথের প্রাণবায়ু শুষে নিলেন। বজ্রনাথ তার নিশি পিশাচের সাথে একসাথে পুড়ে কালো হয়ে পড়ে রইল ওখানে। এভাবে বেশ কিছুক্ষণ চলার পরে ঝড়ের তাণ্ডব থেমে গিয়ে আবার আগের মতো সব নিস্তব্ধ হয়ে গেল। আমার সাধনা শেষ হলো শেষ রাতে। এতগুলো ছেলে মেয়ের রক্ত পান করে বজ্রনাথও সেই পিশাচ মহাশক্তিশালী হয়ে উঠতে শুরু করেছিল। এই গ্রামকে জনশূন্য করে অমর হওয়ার বাসনা ছিল তার, কিন্তু আমার যজ্ঞ তার সে আশায় জল ঢেলে দিল। সকালবেলায় আমি আমার পূজিত সবটিকে নদীর জলে ভাসিয়ে দিয়ে গ্রামে ফিরে এলাম। গুরুদেবের যজমানের গ্রাম থেকে চিরকালের মতো সরে গেল বজ্রনাথ তান্ত্রিক, তার নিশি পিশাচের কালো ছায়া। দুদিন পর আমি ঘরের থেকে বের হলাম। নদীতে স্নান করে ভৈরবী মায়ের উদ্দেশ্যে পূজা নৈবেদ্য অর্পণ করে তাকে আমার শরীর থেকে মুক্তি দিয়ে ফিরে এলাম গ্রামে। গ্রাম প্রধানদের ডেকে বললাম যে আমি আজ ভোর রাতেই বজ্রনাথের পিশাচকে মুক্তি দিয়ে বজ্রনাথের তন্ত্র সাধনা ব্যর্থ করে দিয়েছি। আমার এতটা কথা শুনেই উত্তেজিত হয়ে পড়ল গ্রামবাসী। তাদের কথা হলো যে আমাকে বজ্রনাথের এখনকার অবস্থানের ঠিকানা জানিয়ে দিতে হবে।
যেহেতু বজ্রনাথের তন্ত্রের প্রভাব নষ্ট হয়ে গিয়েছে, তাই তারা আর বজ্রনাথকে ভয় পায় না। এবার আর কোনো পুলিশের সাহায্য নিয়ে নয়, তারা নিজেরাই বজ্রনাথকে উচিত শিক্ষা দেবে, তাকে পিটিয়ে মেরে ফেলবে। আমি তাদের কথা শুনে হাসলাম। ওরা তো জানে না যে আমার ভৈরবী মা অনাচার সহ্য করতে পারেন না। তন্ত্রকে ভুল পথে নিয়ে গিয়ে মানুষের ক্ষতি সাধন করে তন্ত্রকে বদনাম করার শাস্তি তাই তিনি নিজের হাতেই দিয়েছেন বজ্রনাথকে। আমি তাদের বললাম, আপনারা আপনাদের গ্রামের সীমানায় যে কবরস্থান রয়েছে সেখানে গিয়ে দেখুন যে একটা পর্ণকুটিরে একজন কালো ধুতি পরা মানুষ মরে পড়ে আছে, আর ওই তার পাশে দেখবেন একটা কালো বিড়ালও মরে পড়ে আছে। ওদের দুটো আলাদা আলাদা চিতায় শুইয়ে আলাদাভাবে যথাবিহিত দাহকার্য করবেন, এই বলে দিলাম। নয়তো একটা নিয়মের অন্যথা হলে এই গ্রামে আবার মহাপ্রলয় ঘটবে। তারপর আবার কি, সেই গ্রামে নিজের চোখের সামনে ওই ভয়ানক কাপালিক সাধকের শেষ কার্য হতে দেখে নিশ্চিত হয়ে গুরুর আশ্রমে ফিরে এলাম। তারপর ওইদিকে থাকাকালে আর কোনোদিন শুনিনি ওই গ্রামের নিশির ডাকের মতো কোনো অঘটন ঘটেছে বলে। গল্পটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাদের জানাবেন। চ্যানেলটিকে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর একটি কথা, আমাদের নোটিফিকেশানগুলি সাথে সাথে পাওয়ার জন্য সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। আর হ্যাঁ, আর একটা কথা, আপনারা যদি আপনাদের লেখা গল্পগুলি অডিও স্টোরি রূপে শুনতে চান আমাদের চ্যানেলে পাঠাতে পারেন। হ্যাঁ, কোথায় পাঠাবেন? আমাদের মেল আইডিতে। আর মেল আইডি পাবেন আমাদের ডেসক্রিপশন বক্সে। নির্বাচিত গল্পগুলি আমরা অডিও স্টোরি রূপে তুলে ধরব। আজ তবে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।